বেঙ্গালুরু শহর অলরেডি ভারতের এমন একটা শহর হয়ে গেছে যেখানে স্টার্ট আপ কালচার, নতুন নতুন কোম্পানি তৈরি হওয়া, ইজ অফ ডুইং বিজনেস এই সমস্ত কারণে পরিচিত হয়ে গেছে। তাকে বলা হচ্ছিল সিলিকন ভ্যালি অফ। ব্যাঙ্গালোরে যেমন মানুষ আসছে কাজ করার জন্য, যেমন নতুন নতুন কোম্পানি ওপেন হচ্ছে, তার সাথে সাথে অনেক মানুষ কিন্তু ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য জায়গায় সেটেল করছিল। তো এইরকমই অনেক হাউস হোল্ড তৈরি হয় যেখানে ছেলে মেয়েরা বাইরে কাজ করে, আর বৃদ্ধ মা বাবারা ব্যাঙ্গালোরের কোনো বড় নামি অভিজাত ফ্ল্যাটে একা একা সময় কাটায়। এগুলো বড় শহরে বেশ নর্মাল, কিন্তু এখানে এই নর্মাল জিনিসটা ব্রেক করতে যাচ্ছিল 2014 থেকে 2015 মধ্যে 22 থেকে 25টা খুনের ঘটনা। বেঙ্গালুরু পুলিশের কাছে একের পর এক খবর আসতে থাকে যে বড় বড় ফ্ল্যাটে যারা সাধারণত একা থাকে, যাদের বয়স একটু বেশি, যাদের সাথে কেউ থাকে না, ছেলে মেয়েরা বাইরে কাজ কাম করে, তাদের সাথে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক ডাকাতি ঘটছে, লুটপাট ঘটছে এবং কিছু ক্ষেত্রে তো মৃত্যুও ঘটছে। এই সমস্ত ঘটনা যখন পুলিশ তদন্ত করছে তখন পুলিশের মনে পড়ে যায় একটা আনসলভড কেসের কথা, যেটা ঘটেছিল 2014 29 এপ্রিল। সেদিন চেন্নাই থেকে মেরির ছোট ছেলে তার মাকে ফোন করছিল। মা সবসময় একবারেই ফোন ধরে নেয়, কিন্তু সেদিন ফোন ধরছিল না, সেটা দেখে তার খুব টেনশন হয়। সে সঙ্গে সঙ্গে তার বড় দাদা, যে বেঙ্গালুরুতে একটা বিপিও চালায়, তাকে ফোন করে। এই কথা শুনে বড় ছেলেও তার মা মেরিকে ফোন করে, কিন্তু একাধিকবার ফোন করার পরেও যখন ফোনটা কেউ রিসিভ না করে তাদের সন্দেহ হয়। তার অফিস থেকে তার মা যেখানে থাকতো তার দূরত্ব মাত্র ওই 3 থেকে 4 কিলোমিটার ছিল। সে সঙ্গে সঙ্গে গাড়ি বার করে চলে আসে মায়ের ওখানে, কিন্তু যে সময় সে মায়ের ওখানে গেছে সে দেখতে পায় তার মায়ের রুমের সামনে বেশ কিছু প্রতিবেশী জড়ো হয়ে আছে। সে বুঝতে পারে কিছু তো একটা বিপদ ঘটে গেছে। সে সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং গিয়ে দেখে যে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ অলরেডি এসে গেছে। তার মায়ের মুখে, নাকে, পায়ে, হাতে ব্রাউন কালারের টেপ বা বলতে পারেন সেলো টেপ মারা হয়েছে, যার জন্য তার মা একদমই নড়াচড়া করতে পারেনি। দম তো অলরেডি বন্ধ হয়েই গেছিল। ঘর দেখে বোঝাই যাচ্ছে যে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো কেউ লুট করতে এসেছে। পুলিশ বড় ছেলেকে বলে যে মোস্ট প্রবাবলি এটা একটা ডাকাতির ঘটনা, কিন্তু এখানে না ঘরের মধ্যে ফোর্স এন্ট্রি নেই, তো সেই ক্ষেত্রে হতে পারে চেনা পরিচিত কেউ একজন এই ঘটনাটা ঘটিয়েছে। এখন মেরির বড় ছেলে বলে যে হ্যাঁ, আমার মা এখানে একাই থাকতো এবং সে একটা পেইং গেস্ট চালাতো, তার তো বেশ কয়েকটা পেইং গেস্ট ছিল। তো পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে এই যে মেরির বড় ছেলে আছে, ছোট ছেলে আছে, তাদের উপর। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে হয়তো কোনো ঝামেলা চলছিল, সেই কারণে এরকম কোনো কর্মকাণ্ড কাউকে দিয়ে তারা করিয়েছে। অথবা এটাও হতে পারে যে পিজিতে তারা থাকছিল, তাদের মধ্যে কারোর সাথে কোনো কারণে মেরির ঝামেলা হয়ে গেছিল। এবার মেরির যে ফোন আছে সেটা কিন্তু ওখানেই ছিল, বাদ বাকি নেক সোনা দানা নানান কিছু চুরি হয়েছে। এবার পুলিশ বুঝতে পারে যে এই যে চুরিটা হয়েছে সেটা কি এই কেসটা যেভাবে আমরা তদন্ত করব সেই তদন্তের ওয়েটা চেঞ্জ করার জন্য, নাকি রিয়েলি এটা একটা লুটপাটের ঘটনা। লুটপাটের ঘটনা হলে তাহলে তো একটা ফোর্স এন্ট্রি থাকতো। তো প্রথমে ওই পিজিতে যারা থাকতো তাদের কল ডিটেল রেকর্ড, এই মেরির সাথে তাদের কেমন সম্পর্ক ছিল, সমস্ত কিছু জানার চেষ্টা করে। এই মেরির পিজিতে যতজন গেস্ট থাকতো তাদের কারোর উপর সেইভাবে তেমন কোনো সন্দেহ করতে পারেনি। এবার মেরির যে 2 ছেলে ছিল, এক ছেলে তো চেন্নাইতে থাকতো আর আরেক ছেলে বেঙ্গালুরুতে থাকতো, তাদের পার্সোনাল রিলেশন তাদের মায়ের সাথে সেটা খুব ভালো করে দেখা হয়, তাদের কল ডিটেল রেকর্ড দেখা হয় এবং সেখান থেকেও পুলিশ সন্দেহ করার মতন কিচ্ছু পায়নি। এইদিকে পুলিশ ভাবছে যে যদি মেরির ফোনটা নিয়ে যেত অন্তত আমরা লোকেশন থেকে ট্র্যাক করতে পারতাম যে কারা এই ফোনটা নিয়েছে, সেটাও তো নেয়নি।
তাহলে মেরির আশেপাশে বেশ পরিচিত ছিল। অ্যাকচুয়ালি মেরি কিন্তু বেঙ্গালুরু থেকে বিলং করে না, তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কেরালাতে। দীর্ঘ 26 বছর আগে সে বেঙ্গালুরুতে চলে আসে। তখনই সেখানে আস্তে আস্তে অনেক কোম্পানি আসতে শুরু করেছে এবং সেখানকার মার্কেট রেট, পিজি রেট, রুম রেন্ট এইগুলো বাড়তে শুরু করেছিল। সেই অপরচুনিটিতে থাপা বসায় মেরি নিজের একটা পেইং গেস্ট খুলে বসে এবং সেই পেইং গেস্টে সে একটা ভালো লাভও করছিল। এইভাবে তার ভালো দিন যাচ্ছিল। ছেলেকে ভালো মতন পড়াশুনো শেখায়, তারাও নিজেদের পায়ে দাঁড়ায়, তারা বিয়ে করে, সমস্ত কিছু ঠিক ছিল। মেরি লোকাল এরিয়াতে নিজের একটা হক জমিয়ে রাখতো, সবসময় সবাইকে ডমিনেট করতো। তো এইখান থেকে কেউ কি তার শত্রু হয়ে গেল? সেটাও পুলিশ দেখে, কিন্তু সেখানেও তেমন কোনো শত্রুতার অ্যাঙ্গেল পুলিশ খুঁজে পায়নি। পুলিশের কাছে সবথেকে বড় কষ্টের ব্যাপার হচ্ছে ওই এরিয়াতে সেই সময় তেমন কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু দূরে যত সিসিটিভি ক্যামেরা ছিল যেগুলো দিয়ে মেরির ওই পিজিতে আসা যাওয়াটা ফলো করা যেতে পারে, সেটাও পুলিশ চেক করে, কিন্তু সেখানেও না তেমন কোনো রেজাল্ট তারা পায়নি। যেহেতু মেরি কেরালা থেকে বিলং করতো, সেহেতু কেরালাতে এই নিউজটা বেশ হাইলাইটেড হয়। এই খবরটা চিফ মিনিস্টারের কাছে পর্যন্ত চলে যায়। চিফ মিনিস্টার পর্যন্ত কর্ণাটকের চিফ মিনিস্টারকে ফোন করে এই কেসটা সলভ করার কথা বলে। কর্ণাটকের চিফ মিনিস্টার পুলিশদেরকে ফোন করে, তাদের উপর প্রেশার দেয় যে এই কেসটা সলভ করতেই হবে, কিন্তু পুলিশের কাছে তো কোনো ক্লু নেই, পুলিশ সলভ করবে কি করে? এবার 2014 29 এপ্রিল এই ঘটনাটা ঘটার পর থেকে বেঙ্গালুরুতে নেক্সট 1 ইয়ারে নিয়ার অ্যাবাউট 22 থেকে 24টা এরকম বৃদ্ধাদের মারা অথবা তাদের সাথে লুটপাটের ঘটনা ঘটে গেছে। বেশ কয়েকটা মার্ডারও হয়ে গেছে। তাহলে ব্যাঙ্গালোরে কি সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে যারা লুটপাট করছে টার্গেটেডভাবে বয়স্ক মানুষদের সাথে এবং তারপর তাদেরকে খুন করে দিচ্ছে? পুলিশ এই অ্যাঙ্গেলেও তদন্ত করে, কিন্তু প্রত্যেকটা যে ঘটনা ছিল না, সেই ঘটনার কিছু তো মিল আছে। দেখে তো মনে হচ্ছে লুটপাট হয়েছে, টার্গেট করা হয়েছে যারা একা থাকে, কিন্তু সিরিয়াল কিলিং সেই রকম কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি। এবার তারিখটা চলে আসে 2015 10ই ফেব্রুয়ারি। ব্যাঙ্গালোরে তো অনেকগুলো পুলিশ স্টেশন আছে, তো এই রকম এক পুলিশ স্টেশনে এক বৃদ্ধা ব্যক্তিকে কিছু ডাকাত অ্যাটাক করে, তাকে মারে এবং তার বাড়ির থেকে লুটপাট করে নিয়ে চলে যায়। সেই ক্ষেত্রে পুলিশ যায়, গিয়ে তদন্ত করে। এটাও নিয়ার অ্যাবাউট একটা ব্লাইন্ড কেস, কিন্তু এইখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যাকে মারা হয়েছে তার নাম হচ্ছে মঞ্জু আম্মা। এই মঞ্জু আম্মার যে মোবাইল ছিল সেটা যারা এসেছিল তারা নিয়ে যায়। এবার এইখানে পুলিশ ভাবে যে শেষমেশ আমরা অন্তত লোকেশনটা ট্র্যাক করতে পারবো। তো পুলিশ লোকেশন ট্র্যাক করে, দেখে সেই ফোনটা আছে তামিলনাড়ুতে। তো তারা তামিলনাড়ু যায়, সেই ফোনের লোকেশন মারফতে তারা 5 জনকে অ্যারেস্ট করে, তাদেরকে এনে থানাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা স্বীকার করে নেয় যে মঞ্জু আম্মাকে তারা খুন করেছে, তার কাছ থেকে 10 লাখের সোনা গয়না লুট করেছে, সেটা বিক্রি করে তারা অন্যান্য জায়গায় চলে গেছে। এই ঘটনাটা যখন পুলিশ সলভ করছে, তখন আগে যে আমাদের মেরি কেস ছিল, যেটা নিয়ার অ্যাবাউট 1 বছর আগে ঘটে গেছিল, সেটার ইনভেস্টিগেটর অফিসার রাম, তার কাছে এই খবরটা যায়। সে এতদিনে মেরির কেসটা সলভ করার জন্য ব্যাঙ্গালোরে যতগুলো কেস বয়স্ক মানুষদের উপর ঘটেছে সেগুলো প্রত্যেকটা ফলো করছিল। তারা ভাবছিল যে এই যে ডাকাতিগুলো হচ্ছে তার মধ্যে থেকেই কোনো একটা গ্রুপ বা ওই গ্রুপটাই হয়তো মেরিকে মেরেছে। মেরির কেস থেকে মেরি যেখানে খুন হয়েছিল সেই ক্রাইম স্পট থেকে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা তাদের ডেটাবেসে যত ক্রিমিনাল ছিল তাদের সাথে ম্যাচ করা হয়েছিল, কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করেনি। তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবতে থাকে যে এই কেসটা কি তাহলে আনসলভডই থেকে যাবে। তো এই কারণে তারা জেলে যায়। জেলে গিয়েও চেষ্টা করে যে যেসব ক্রিমিনাল এইরকম ক্রাইম আগে ঘটিয়েছে, গ্যাং টাইপের ক্রাইম আগে ঘটিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। সেই জিজ্ঞাসাবাদেও অফিসার রাম কিন্তু ফেল করে যায়। এবার 2015 10ই ফেব্রুয়ারি মঞ্জু আম্মা মার্ডার কেস আর মেরি মার্ডার কেসে একটা মিল ছিল অদ্ভুত। সেটা কি,
মঞ্জু আম্মাকে মারা তো হয়েছে, কিন্তু তার নাকে, মুখে, পায়ে, হাতে ব্রাউন টেপ বা ব্রাউন সেলোটেপ ব্যবহার করা হয়েছিল। এইটার সাথে অদ্ভুতভাবে মিলে যায় মেরির কেসটা। মেরিকেও এইভাবেই বাঁধা হয়েছিল। পুলিশ দেখেছে অন্যান্য কেসে দড়ি দিয়ে বাঁধা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এই যেভাবে সেলোটেপ লাগানো হচ্ছে, তাও আবার হাতে, পায়ে, মুখে অ্যান্ড স্পেশালি নাকে, সেটা কোথাও না কোথাও একটা সিমিলারিটি দেখাচ্ছে। ব্যাঙ্গালোরে বাদবাকি যে ঘটনাগুলো ঘটেছিল, যেখানে লুটপাটের সময় মার্ডার হয়েছিল, সেখানে কোনো কেসেই কিন্তু এই রকম সেলোটেপের বর্ণনা নেই। তো সেই ক্ষেত্রে অফিসার রাম এই যে 5 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদেরকে জেরা করতে চায় এবং তাদেরকে জেরা করে নানানভাবে। অফিসার রামের যে পুলিশের টিম ছিল, সেই টিমে আরও অনেক মেম্বার ছিল। এবার সেই মেম্বাররাও 5 জনকে নানানভাবে নানান প্রশ্নের মাধ্যমে জেরা করতে থাকে। জেরাতে তারা বলে যে হ্যাঁ, মঞ্জু আম্মার বাড়িতে তারা লুটপাট করেছে, তাকে মেরেওছে, কিন্তু মেরি কেসের ব্যাপারে কিচ্ছু তারা জানে না। এবার বারবার এই জিনিসটা জিজ্ঞাসা করতে করতে ওই 5 জনের মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমরা যে মঞ্জু আম্মাকে মেরেছ, তো তাকে যে ওই যে হাতে সেলোটেপ, পায়ে সেলোটেপ, মুখে সেলোটেপ, নাকে সেলোটেপ, এইটা দেওয়ানোর প্ল্যানটা কার ছিল? তোমরা তো দড়ি দিয়েও কাজটা সারতে পারতে, এই তো আরও শক্ত হয়। তো সেই ক্ষেত্রে দড়ি ইউজ না করে তোমরা সেলোটেপ ইউজ করলে কেন? তখন সেই 5 জনের মধ্যে একজন বলে যে এই প্ল্যানটা ছিল আমাদের গ্রুপের প্রভুর। প্রভু বলেছিল যে আমরা এইভাবে ওদেরকে বাঁধবো, তাহলে ওদের একদিকে যেমন দমটা আটকে যাবে, তার সাথে ওরা বেরোতে পারবে না। দড়ির থেকে নাকি তার মনে হয় সেলোটেপ দিয়ে পা বা হাত বাঁধলে সেটা খোলা আরও বেশি চাপের। এবার পুলিশ যায়, গিয়ে প্রভুকে জিজ্ঞাসাবাদ করে। প্রভু বলে হ্যাঁ, মঞ্জু আম্মার ব্যাপারে আমি সমস্ত প্ল্যান করেছি, সমস্ত কিছু করেছি, এবং আমরা লুটপাট করতে গিয়ে খুনও করে ফেলেছি, কিন্তু মেরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, মেরির ঘটনা আমি ঘটাইনি। পুলিশ বুঝতে পারে প্রভু কিছু তো লোকাচ্ছে, তো প্রভুকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই ট্রিটমেন্টের পর শেষমেশ প্রভু স্বীকার করে নেয় যে মেরি কেসে সেই ছিল। কিন্তু এই যে গ্যাংয়ের সাথে সে মঞ্জু আম্মাকে মেরেছে, তারা কিছু জানে না। সে আগে একটা অন্য গ্যাংয়ের সাথে কাজ করত, যে গ্যাংটা তামিলনাড়ু থেকে বিলং করত। তাদের সাথেই এই লুটপাটটা প্রভু করে এবং তামিলনাড়ুর ওই যে গ্যাং ছিল, সেই গ্যাংয়ের মেইন মেম্বার ছিল বিজি। এবার পুলিশ বলে যে তোমরা টার্গেট করলে কি করে মেরিকে? তখন সে বলে আমি তো মেরিকে চিনতাম না, চিনত বিজি। বিজি মাঝে মাঝে এই মেরির যে পিজি আছে সেখানে যেত এবং তার কাছ থেকে পুরনো জিনিসপত্র কিনে বাজারে বিক্রি করত, রিসেল করত। বরাবরই দেখে এসেছিল যে এই যে মেরি আছে, তার গলায় অনেক সোনার চেন আছে, হাতে সোনার আংটি আছে। তো সে ভাবতে থাকে মেরির কাছে আরও এরকম অনেক সোনা দানা আছে, তো তাকে লুট করলে ভালোই মাল পাওয়া যাবে। তো আমরা 3 জন মিলে প্ল্যান বানাই, তার বাড়িতে যাই, তাকে ওইভাবে বাঁধি, লুটপাট করি এবং গলা টিপে তাকে শেষে হত্যা করে দিয়ে চলে আসি। পুলিশ এবার ওই মেরি কেসের ক্রাইম স্পট থেকে যত ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল সেগুলো ম্যাচ করতে থাকে। সেগুলো প্রভু বিজির সাথে ম্যাচ করে যায়। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে কোর্টে তোলে। 2015 থেকে 2025 দীর্ঘ 10 বছর এই কেসটা কোর্টে চলে। ততদিন কিন্তু এরা সবাই জেলের মধ্যেই ছিল এবং 2025-এ এসে লোয়ার কোর্ট বলে যে এরা আজীবন কারাবাস সারা জীবনের জন্য ভুগবে। অফিসার রাম পরবর্তীকালে এই কেসটা সলভ করার জন্য পুরস্কৃতও হয়। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।